কাব্যর কণ্ঠস্বর শুনে আলো শোয়া থেকে উঠে বসলো। মহরিন অসহায়ের মতো তাকালো কাব্যর দিকে। কাব্য ইশারায় ওর মাকে রিল্যাক্স মোডে থাকতে বলল। কাব্য আলোর সামনে গিয়ে দাঁড়ালো 2 হাত দূরত্ব রেখে। তারপর শান্ত সুরে বলল, আজ আমার রিসেপশন, অথচ শাস্ত্রকারে তোমাকে নিতে যেতে এসেছে আলো। কারণটা কি জান? তুমি আমাদের কাছে ভীষণ দামি একজন মানুষ। তোমার কারণে সেদিন আমাদের মা সেফলি বাসায় ফিরে যেতে পেরেছে। উপকার করা একজন দায়িত্বশীল মানুষের কর্তব্য। এই কথাটি আপনি আমাদের বলেছেন স্যার। উপকার করে প্রতিদিন নেওয়া কি উচিত? আলোর শেষ কথাটি শুনে মহরিন এবং কাব্য দুজনে একে অপরের মুখের দিকে চাওয়াচাই করল। পরক্ষণে আলোর কথা ভাবার্থ টের পেয়ে কাব্য এবং মহরিন বিস্মিত হয়ে যায়। মহরিন আলোর হাত ধরে বলল, তুমি ভুল বুঝছো আলো। তোমার সঙ্গে আমাদের কোনো দেনা পাওনার সম্পর্ক হতেই পারে না। পৃথিবীর সব সম্পর্ক কি আর রক্তের সম্পর্ক কারণে হয়? কিছু কিছু সম্পর্ক আত্মার সম্পর্ক হয়, যাকে বলে আত্মার আত্মীয়। তোমাকে দেখার পর থেকে আমার কেমন যেন আপন লাগে। তুমি আমার সঙ্গে আজ যেতে না চাইলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চাই। অন্তত এই রাইটস তুমি আমাকে দেবে আলো। একটা বুড়ি মা শেষ বয়সে এসে একটা মেয়ের অভাবে ভুগছে। তুমি কি চাও সেই মানুষটা একটা মেয়ের অভাব পেয়ে মরুক? আলো স্তম্ভিত, ব্যথিত নয়নে তাকিয়ে রইল মহরিনের দিকে। কাব্য চোখ জোড়া ঝাপসা হয়ে আসে। ইয়াদিন তার মাকে কেন জানি ইমোশনাল কথাবার্তা বলি, কেন বলি? তার মায়ের ভেতর কি এমন চলছে? ছোটবেলা থেকে যে মায়ের কাঠকোঠা টাইপ কথা শুনতে শুনতে বড় হয়েছে, সেই মা এখন এত নরম, এত আদরের সুরে কথা বলে। হুট করে কাব্যের মোবাইলে কল আসে, সে বের হয়ে যায়। এদিকে মহরিনের আরুর মুখের দিকে তাকিয়ে আছে। শেষমেশ হাল ছেড়ে উঠে দাঁড়ালো মহরিন। পর মুহূর্তে মাহারিন অনুভব করল তার হাতের মাঝে আলোর ছোট্ট হাতের স্পর্শ। মাহারিন আলোর দিকে ফিরে তাকালো। আলো মুচকি হেসে বলল, আপনার আত্মার আত্মীয় হতে চাই আন্টি। আমাকে মেয়ে বানানোর লোভ দেখিয়ে আবার মাঝপথে ছেড়ে চলে যাবেন না যেন। আমি সহ্য করতে পারবো না, কারণ এ আমিটা ভীষণ শূন্য। মাহারানীর চোখ ভিজে ওঠার আগে নিজেকে সামলে ফেলল। আলোর মাথায় হাত রেখে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, আমি বাইরে অপেক্ষা করছি তোমার জন্য। মাহারিন চলে গেল। আলোর কেন জানি মাহারিনকে ফিরে দিতে ইচ্ছে করল না। মানুষটা হয়তো সত্যি অনেক ভালো মানের মানুষ। এই যে তাদের ছোট্ট কুটিরে এসে বেতের মড়ায় বসে রং চা খেলো হাসি মুখে, এটা কি কোনো নিরহংকার মানুষ ছাড়া আর করতে পারে? আলোর 8 ফিটের ঘরটা একটা ছোট্ট খাট, একটা পড়া টেবিল ছাড়া কিছুই নেই। আলোর খাটে এসে যখন মহরিন বসল, তখন এই ঘরের সৌন্দর্যের জন্য মাহারিনের সৌন্দর্যের সামনে ফিকে হয়ে গেল। কিছু সময়ের মধ্যে আলো নিজের মনের মাঝে চলা কিছু কথার প্যাচ কাটল। গতকাল হয়তো আলোর অবস্থানের সম্পর্কে জানতো না, তাই আলোকে নিতেই আজ সকালে মহরিন এবং কাব্য এসেছে। কিন্তু এখানে আসার পর তো তারা আলোর অবস্থান সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছে। চাইলে কিন্তু তারা চলে যেতে পারত, কিন্তু তারা চায়নি। ঠিক গতকালের মতো আলোকে কাছে টানার কি প্রয়াস মহারানীর মাঝে, তা ব্যাখ্যাতীত। তা মহারানী কাউকে শেষমেশ পড়াইতে পারলে। আলো সবেমাত্র চুলগুলো হাত দিয়েছিল, এমন সময় সিতারা বেগম ঘরে ঢুকে কথাটি বলল। আলো খানিকক্ষণ স্তব্ধ হয়ে বলল, এইসব কি কথা বলো তুমি? ওনারা কেমন তুমি জানো? জানি জানি, সবই জানি, কিন্তু কারো পটাইতে যাই আবার পেট বাঁধাস না। আমার চিন্তা না করলে নাই, কিন্তু তোর বাপের মুখে চুলকানি লাগাস না। সিতারা বেগমের কথা বলে চলে গেল। আলোর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কি হচ্ছে আর কি ভাবছে তার সৎমা? মানুষের মন এত কলুষিত, এতটা নিচ তাদের মন মানসিকতা। নিচ থেকে আবার গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। আলোর মাথায় ওড়না জড়িয়ে ঘর থেকে বের হয়ে এলো। বাড়ির সামনে অনেক মানুষ জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। মানুষের কৌতূহলের শেষ নেই। আলোকে দেখে দুজন বৃদ্ধ এসে জিজ্ঞেস করলো, আলো এটা কারা? তোদের বাসায় কি করে? আমার ছেলে এবং ছেলের মা এসেছে। কথাটি বলে আলো আর অপেক্ষা করল না, সোজা মাহারিনের কাছে চলে গেল। নয়তো বুদ্ধাগুলো হয়তো প্রশ্ন করতে করতে পাগল করে ফেলতো। মাহারিন গাড়ির দরজা খুলে আলোকে গাড়িতে উঠে বসার জন্য ইশারা করলো। আলো গাড়িতে উঠে বসলো। মাহারিন দরজা লাগিয়ে উপর পাশে গিয়ে গাড়িতে উঠে বসলো। ড্রাইভিং সিটে বসে আছে কাব্য। গাড়ি আবার ধীরে ধীরে চলতে শুরু করলো। 10 মিনিট অতিক্রম হওয়ার পর গাড়িটা ধীরে ধীরে দক্ষিণ খুশলি আবাসিক এলাকার দিকে চলতে শুরু করলো। তার কিছুক্ষণ পরে 10 তালা একটা বিল্ডিংয়ের সামনে গাড়িটা গিয়ে থামে গেল। আলো জানলা দিয়ে দেখলো চমৎকার বাড়িটাকে।
ছাদ থেকে একদম নিচতলা পর্যন্ত বাড়ি ঝাড়বাতি দিয়ে সাজিয়ে রেখেছে। নেমে এসো আলো। মহারানীর ডাক শুনে আলো গাড়ি থেকে নেমে পড়ল। তারপর মহারানীর পেছনে পেছনে বাড়িতে প্রবেশ করতে শুরু করলো আলো। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর আন্দরমহলের। মহারানী যেতে যেতে কিছু খুঁটিনাটি তথ্য শেয়ার করলো আলোর সঙ্গে। ছাদে ডেকোরেশন করা হয়েছে রিসেপশনে। 10 তলা বাড়িটা মূলত তাদেরই। নিচ থেকে 3 তলা পর্যন্ত ওনারাই ব্যবহার করেন। বাকি 5 তলা ফ্ল্যাটগুলো ভাড়া দিয়েছেন। অবশেষে লিফট থেকে বের হয়ে 3 তলায় পৌঁছে গেছে আলো এবং মহারানী। 3 তলা পুরোটা ফুল দিয়ে সাজানো গোছানো। কিছু কিছু ফুল দেখে তো আলো চিনতেই পারল না। আলোকে একটা রুমের ভেতরে নিয়ে গেল মহারানী। আলোকে খাটের উপর বসে মহারানী চলে গেল কাঠের আলমারির কাছে। এদিকে আলো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটার আশপাশে তাকিয়ে দেখছিল। টান টান করে বিছানা বিছিয়ে রেখেছে। ড্রেসিং টেবিলের পাশে বুকশেলফ, আলমারি। মহারানী আলমারি থেকে একটা প্যাকেট বের করে এনে আলোর দিকে বাড়িয়ে দিল। আলো প্যাকেটের দিকে তাকিয়ে বলল, এটা কি? শাড়ি। এটা আমার শাড়ি। মাসফির বাবা যে বছর মারা গেছিল সেই বছর শেষবারের মতো আমার জন্য শাড়িটা কিনেছিল। শাড়িটা আমার হাতে দিয়েছিল ঠিকই, কিন্তু শাড়িটা পরে দেখাতে পারিনি। কথাগুলো বলার সময় মহারানীর কণ্ঠস্বর কাঁপছিল। আলো দ্বিধাগ্রস্ত হয়ে বলল, কিন্তু আন্টি, এটা তো শুধু আপনার, আমাকে দিচ্ছেন কেন? আমার বলি আমি তোমাকে দেওয়ার অধিকার রাখি। শাড়িটা পরে নাও। ব্লাউজ এবং পেটিকোট হয়তো তোমার শরীরে ফিট হবে, কারণ তখন আমি তোমার মতো গোলুমুলু ছিলাম। আমি গেলাম, তুমি ঘরে থেকো, কিছুক্ষণ পর আমি আসছি। দরজা বাইরে দিয়ে লক করে যাব, কোনো অসুবিধা হবে না তো? আলো মাথা নাড়িয়ে বোঝালো, কোনো সমস্যা হবে না। মহারানী বাইরে থেকে দরজা লক করে গেল। তোমার নতুন ফেলে তুমি সাত সকালে কই গিয়েছিলে? বাপরে, তোমার বউয়ে ছটপটানো দেখে আমি তো ভাবছি তোমাকে কেউ বুঝি বাসর ঘর থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। মেঘালয়ের কথা শুনে কাব্য হাসতে শুরু করলো। এতে মাথা নিচু করে বলল, উনি আমাকে বলে গেলেও তো পারতেন। বলিনি কারণ তুমি ঘুমাচ্ছিলে। নতুন ব্রাইডের ঘুম নষ্ট করতে নেই, কারণ তাদের চেহারা লাবণ্য হারিয়ে যেতে পারে, ছবিতে ভালো নাও লাগতে পারে। হয়েছে ফটোগ্রাফার সাহেব, বিদর্শভাবে বোঝানোর প্রয়োজন নেই। তুমি যদি অনুমতি দাও তো আমি একটা প্রশ্ন করি। মেঘালয়ের কথা শুনে কাব্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর এদের হাত ধরে তাদের ঘর থেকে যেতে যেতে বলল, একটা প্রশ্ন থেকে কয়েকশত প্রশ্ন তৈরি হতে পারে, তা আমি রিস্ক নিচ্ছি না। আপাতত আমি এবং আমার বউ একাধিক টাইম স্পেন্ড করতে চাই। ডোন্ট ডিস্টার্ব আস। কাব্যর কথায় পুরো ড্রেসিং টেবিলের হাসির রোল পড়ে গেল। মেঘালয় হাসতে হাসতে ড্রেসিং টেবিলে থাকা কাজিন গ্রুপের দিকে তাকিয়ে বলল, ভাই ও আতরের মোড়া, আমাদের কাব্য ভাই আর আমাদের কাব্য ভাই নেই। সে এখন ইতিভাবন নেওটা হয়ে গেছে। ব্যথায় বুকটা কেমন করছে। তনুতুর কাছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে? মেঘালয়ের নাটকি ভঙ্গিতে বলা কথাগুলো শুনে আরও একদম হাসির রোল পড়ল। মেঘ পেছনে ফিরে দেখলো তার ফুফা রহমান সাহেব তাকে ডাকছে। মেঘালয় এক্সকিউজ মি বলে সেখান থেকে এসে তার ফুফার কাছে গিয়ে বলল, কিছু বল না। তোমার মায়ের ঘরে আমার মোবাইলের চার্জারটা রেখেছিলাম, মোবাইলটা এনে দেবে? মা কি ঘরে নেই? মেঘালয় চিন্তিত সুরে প্রশ্ন করলো। রহমান সাহেব জবাবে বললেন, ভাবি তো ছাদে গেছি। আচ্ছা আপনি ওয়েট করুন, আমি মোবাইল এনে দেব। আমি মোবাইল নিয়ে আসছি। মেঘালয় এবার হাঁটতে শুরু করলো তার মায়ের রুমের উদ্দেশ্যে। এদিকে আলো শাড়িটা খুলে দেখলো, বেশ চমৎকার একটা শাড়ি, আকাশি রঙা জামদানি শাড়ি, সাদা ব্লাউজ এবং পেটিকোট। আলো দীর্ঘশ্বাস ছাড়লো। তারপর ওয়াশরুম গিয়ে পরনের কাপড় ছেড়ে শাড়ি পরতে শুরু করলো। কিন্তু বিপত্তি বাঁধে শাড়ির কুচি করার সময়। বারবার হাত থেকে কুচির ভাঁজ খসকে পড়ছে। আলো বিরক্ত হয়ে শেষবারের মতো শাড়িতে কুচি তুলছিল। ঠিক সেই সময় দরজা খুলে ভেতরে প্রবেশ করলো মেঘালয়। আলো ওয়াশরুম থাকায় টের পেল না ঘরে কেউ প্রবেশ করেছে। মেঘালয় চার্জার খুলে মোবাইল হাতে নিল। তারপর ঘর থেকে বের হওয়ার সময় খেয়াল করলো ওয়াশরুমের দরজা ফাঁক দিয়ে লাইটের আলো বের হচ্ছে।